ওকে, তাহলে এখন আমরা জানবো ক্রিয়েটিং টু ওয়ে ডাটা বাইন্ডিং। সো টু ওয়ে ডাটা বাইন্ডিংটা কি সেটা আমরা আগে জানি, এখানে আছে, আমরা দেখি কি বলছে কথাটা। হ্যাঁ, তো বলতেছে অ্যাট দ্য মোমেন্ট দ্য টেমপ্লেট কন্টেন অনলি ওয়ান ওয়ে ডাটা বাইন্ডিং, which means they are used to display a data value but are unable to change it. তার মানে ওয়ান ওয়ে ডাটা বাইন্ডিং বলতে কি বোঝাচ্ছে বলতে পারবেন? হ্যাঁ, মানে ওয়ান ওয়ে ডাটা বাইন্ডিং ইট মিনস যে স্ট্যাটিক ওয়েবসাইটের কথা চিন্তা করতে পারি আমরা। স্ট্যাটিক ওয়েবসাইটগুলো কেমন হয়, মানে ওই যে আমরা প্রথম দিকে যে কাজগুলো শিখিয়েছি না HTML CSS দিয়ে, ওই ওয়েবসাইটগুলো যদি আমরা লঞ্চ করতাম তাহলে ওগুলো হচ্ছে একটা স্ট্যাটিক ওয়েবসাইট। স্ট্যাটিক মিনস ওইটাতে কোনো কিছু কোনো ইউজার চেঞ্জ করতে পারবে না, পারবে চেঞ্জ করতে পারবে না। তার মানে যা দেয়া আছে ওই ডাটাগুলোই শুধুমাত্র আমাদেরকে দেখাবে। সো ইটস কল ওয়ান ওয়ে ডাটা বাইন্ডিং। ইট মিনস আমরা যে ডাটাগুলো দিয়ে রাখবো শুধু সেটাই আমাদেরকে দেখাবে, কিন্তু আমরা যে কোনো চেঞ্জ করব সেই অপশনটা নাই। কোনটায় নাই? ওয়ান ওয়ে ডাটা বাইন্ডিংয়ে নাই, কিন্তু টু ওয়ে ডাটা বাইন্ডিংয়ে আবার এটা আছে। স্যার টু ওয়ে ডাটা বাইন্ডিং বলতে আসলে মেনলি মিনস করা হচ্ছে আপনি যে ডাটাগুলোকে চেঞ্জ করতে পারবেন অথবা আপনি যেখানে ডাটা ইনপুট করতে পারবেন। ক্লিয়ার? সো দেখে কেমন বলছে, অ্যাঙ্গুলার অলসো সাপোর্ট টু ওয়ে ডাটা বাইন্ডিং হুইচ ক্যান বি ইউজ টু ডিসপ্লে এ ডাটা ভ্যালু অ্যান্ড চেঞ্জ ইট টু, মানে চেঞ্জও করা যাবে সাথে সাথে। So two-way data binding are used with HTML form elements and listening adds an Angular material checkbox to the template that allow user to mark to do item as complete. মোট কথা বলতেছি ইউজারকে আসলে ওই ডাটাগুলোকে চেঞ্জ করতে দেয় বা ইউজারকে কোনো ডাটা অ্যাড করতে দেয়। তো আমরা কিন্তু টু ওয়ে ডাটা বাইন্ডিংই শিখেছি, তাই না? তো কিন্তু আমাদের কাছে যদি প্রশ্ন করা হতো যে টু ওয়ে ডাটা বাইন্ডিংটা কী, তাহলে তো আমরা আকাশের দিকে তাকিয়ে থাকতাম। সো এখন কি তাকায় থাকবো আমরা? সো এখন আমরা জেনে মানে অলরেডি জানছি যে টু ওয়ে ডাটা বাইন্ডিংটা আসলে কী। ক্লিয়ার? সো এই ধরনের ছোটো ছোটো কিছু প্রশ্ন অনেক সময় ইন্টারভিউতে মানে করে ফেলে আর কি। সো আমি চাচ্ছি এই জন্য বেসিক অ্যান্সারগুলো যেন আপনারা মানে জানতে পারেন আর কি। আচ্ছা, সো এখানে একটা ফর্ম দিয়েছে, যে ফর্মের মাধ্যমে আসলে আমরা টু ওয়ে ডাটা বাইন্ডিং করি। ওরা আসলে ম্যাটেরিয়ালটাকে ইউজ করেছে আর আমরা ইউজ করেছিলাম বুটস্ট্র্যাপকে, তাই না? এই হচ্ছে তার ডিফারেন্সটা আর কি। এটা তো টেবলকে দেখাচ্ছে। এই যেমন এখানে দেখেন ওরা বলছে এটি একটা টু ওয়ে ডাটা বাইন্ডিং, যে আপনি এখানে ফলস ছিল ট্রু করে দিয়েছেন। ওকে, অথবা আমরা একটা ডাটা আছে সেটাকে আমরা এডিট করতে পারছি, অথবা একটা ডাটা আমরা অ্যাড করতে পারছি যে ডাটা এখানে নেই। এটাই আসলে টু ওয়ে ডাটা বাইন্ডিং। ক্লিয়ার ব্যাপারটা, কনসেপ্টটা ক্লিয়ার তো? এই যে দেখাচ্ছে, দেখেন যে ফলস ছিল বাট আমি যখন ক্লিক করেছি এটা ট্রু হয়ে গিয়েছে, তার মানে আমার ইনপুটটাকে সে বুঝতে পেরেছে। সো ইটস কল টু ওয়ে ডাটা বাইন্ডিং। ওকে, তার ব্যাপার আছে, এটা আমরা অলরেডি জানি। তারপর একটু জাস্ট একটু রিকল করে দেওয়া, আন্ডারস্ট্যান্ডিং টাইপস্ক্রিপ্ট স্ল্যাশ জাভাস্ক্রিপ্ট। এটা কি বলেছে দেখেন, অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশন আর রিটেন ইন টাইপস্ক্রিপ্ট হুইচ ইজ আ সুপারসেট অফ জাভাস্ক্রিপ্ট, মানে জাভাস্ক্রিপ্টেরই এক ধরনের ভার্সন আর কি, এক ধরনের টাইপ। দ্যাট অ্যাড সাপোর্ট ফর স্ট্যাটিক টাইপ, ওটা ও স্ট্যাটিক টাইপটাকে সাপোর্ট করে। ইন দিস সেকশন আই ডিসক্রাইব দ্য রিলেশনশিপ বিটুইন টাইপস্ক্রিপ্ট অ্যান্ড জাভাস্ক্রিপ্ট অ্যান্ড introduce the basic feature that you will need to understand to begin Angular development. আমরা তো আসলে বলছি যে জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্কের নামই হচ্ছে অ্যাঙ্গুলার, তাই না? কিন্তু আমরা আসলে এটাকে লিখতেছি কি দিয়ে? টাইপস্ক্রিপ্ট ব্যবহার করে। তাহলে আমাদের তো আসলে দুইটার মধ্যে একটু পার্থক্য জানা দরকার, যে দুইটার মধ্যে বেসিক পার্থক্যটা আসলে কি। তো বলতেছে যে কন্টিনিউইং ইন চ্যাপ্টার 4 এটা সম্বন্ধে আমাদেরকে জানাচ্ছে। তো দিস ইজ নট এ কম্প্রিহেন্সিভ গাইড টু টাইপস্ক্রিপ্ট বা জাভাস্ক্রিপ্ট। বলতেছে এটা আবার খুব বিস্তারিত না আর কি, বেসিক কিছু নলেজ এখানে দেয়া আছে। হ্যাঁ, বাট যে বলছে যেটা ইট অ্যাড্রেস দ্য বেসিক সম্পর্কে জানানো আছে, অ্যান্ড ইট উইল গিভ ইউ দ্য নলেজ ইউ নিড টু গেট স্টার্টেড। তার মানে আপনি টাইপস্ক্রিপ্ট লেখার জন্য যতটুকু নলেজ বা জ্ঞান দরকার অতটুকু আপনি এখান থেকে পাবেন। হ্যাঁ, এবার এটা টাইপস্ক্রিপ্ট আসলে কিভাবে কাজ করে তার ওয়ার্ক ফ্লোটা আমাদেরকে এখানে শেখানোর চেষ্টা করতেছে। যেমন Angular project are set up with the TypeScript compiler, which is used to generate the JavaScript code that will send to the
ব্রাউজার। তার মানে আমাদের টাইপ স্ক্রিপ্টে একটা কম্পাইলার দেওয়া থাকে আমাদের এই অ্যাঙ্গুলার প্রজেক্টের মধ্যে। ওর কাজ কি, আমরা যে টাইপ স্ক্রিপ্টগুলোকে লিখি এগুলোকে সে জাভা স্ক্রিপ্ট বানিয়ে কার কাছে পাঠায়, ব্রাউজারের কাছে পাঠায়। কারণ আমরা তো জানি ব্রাউজার HTML CSS আর জাভা স্ক্রিপ্ট এইগুলোই ডিরেক্টলি পড়তে পারে, আর কিছু কিন্তু সে ডিরেক্টলি পড়তে পারে না। তাকে কনভার্ট করে যদি কেউ দেয় তখন সে সেটাকে পড়তে পারে। ওকে, তাহলে হ্যাঁ জাভাস্ক্রিপ্ট ডাইরেক্ট লিখতে পারি। একটু পরে আপনি দেখবেন যে কেন আমরা জাভাস্ক্রিপ্ট লিখবো না। হ্যাঁ, এখানে বলা আছে ব্যাপারগুলো, বলছি আমি। দেয়ার ইজ নো অ্যাঙ্গুলার ডেভেলপমেন্ট ইন দিস চ্যাপ্টার, বাট আই এম গোয়িং টু টেক অ্যান অ্যাডভান্টেজ অফ দ্য টাইপস্ক্রিপ্ট সাপোর্ট টু ডেমনস্ট্রেট দ্য ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ ফিচার। মানে এখানে আসলে আমাকে সে জানাবে যে টাইপস্ক্রিপ্টটাকে আমরা কেন ব্যবহার করব, এই ব্যাপার সম্পর্কে আমাদের একটু জানার চেষ্টা করতেছে। বলতেছে দ্য কি ফাইল ফর দ্য প্রসেস ইজ নেম main.ts। বলছে একটা কি ফাইল, মানে খুব গুরুত্বপূর্ণ একটা ফাইল আছে যেটার নাম হচ্ছে main.ts অ্যান্ড ইজ ফাউন্ড ইন দ্য সোর্স ফোল্ডার। বলছে সোর্স ফোল্ডারের মধ্যে এই ফাইলটা আছে। বলছে রিপ্লেস দ্য কন্টেন্ট অফ দ্য main.ts ফাইল উইথ দ্য স্টেটমেন্ট শোন ইন দ্য, এই যে এখানে বলছে যদি আপনি এই কথাটা লিখে দেন ওইটার মধ্যে তাহলে কিছু একটা হবে। কি হবে চলেন আমরা আগে ফাইলটাকে একটু দেখে আসি। এই যে main.ts এর মধ্যে এই কথাগুলো লেখা আছে। ওকে, তোরা আমাদেরকে বলতেছে যে তোমরা যদি চাও এটাকে এই লাইন দিয়ে রিপ্লেস করে দাও। তো কি হচ্ছে দেখেন, এবার বলছে দ্য বেসিক জাভাস্ক্রিপ্ট বিল্ডিং ব্লক ইজ দ্য স্টেটমেন্ট। মানে স্টেটমেন্ট ওয়াইজ আমরা এগুলোকে লিখি, একটা ব্লককে একটা স্টেটমেন্ট বলি আমরা। যেমন একটা ইফ যখন আমরা শুরু করি, একটা ইফ শুরু করি, তারপর ফার্স্ট ব্র্যাকেট দেই, ফার্স্ট ব্র্যাকেট শেষ করি, সেকেন্ড ব্র্যাকেট দেই, সেকেন্ড ব্র্যাকেট শেষ করি। সো এই পুরো ব্যাপারটাই একটা স্টেটমেন্ট, একটা ব্লক। ওকে, ইচ স্টেটমেন্ট রিপ্রেজেন্ট আ সিঙ্গেল কমান্ড। মানে প্রতিটি একটা স্টেটমেন্ট একটা কমান্ড হিসাবে কাউন্ট হয়। অ্যান্ড স্টেটমেন্ট আর ইউজুয়ালি টার্মিনেটেড বাই আ সেমিকোলন। মানে যেখানে আমরা মোটামুটি সেমিকোলন ইউজ করি সেখানে বোঝা যায় অলমোস্ট যে আমাদের স্টেটমেন্টটা শেষ। দ্য সেমিকোলন ইজ অপশনাল বাট ইউজিং দ্যাম মেক্স ইউর কোড ইজিয়ার টু রিড অ্যান্ড অ্যালাউ ফর মাল্টিপল স্টেটমেন্ট অন আ সিঙ্গেল লাইন। বলছে আপনি যদি সেমিকোলন না দেন সিঙ্গেল লাইন কোড লিখলে তাহলে সমস্যা নাই, বাট একই লাইনের মধ্যে যদি অনেকগুলো, মানে একটা লাইনের মধ্যে যদি আপনি অনেকগুলো স্টেটমেন্ট লিখেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেমিকোলন বাধ্যতামূলক দিতে হবে। তার মানে আপনার এই লাইনটা কোথায় শেষ হয়েছে সেটা তো প্রোগ্রাম তখন বুঝবে না। সো প্রোগ্রামকে বোঝানোর জন্য আপনাকে সেমিকোলন ইউজ করতেই হবে। তারপর আবার বলছে হোয়েন ইউ সেভ দ্য ফাইল দ্য চেঞ্জেস ইজ ডিটেক্টেড। বলছে আমরা যখন ফাইলটাকে চেঞ্জ করি ইয়াতে টাইপ স্ক্রিপ্টের সাথে সাথে চেঞ্জ হয়ে যায় না, আমাদের ব্রাউজারে সেটা রিলোড হয়ে যায় না। সো এটাই বলতেছে অ্যান্ড দ্য অ্যাঙ্গুলার টুলস রিভিল দ্য প্রজেক্ট। তার মানে অ্যাঙ্গুলারের মধ্যে ও কী করে চেঞ্জটাকে ধরে ফেলে, ধরে সাথে সাথে সেটাকে আবার নতুন করে বিল্ড করে ফেলে। আমরা তো জানি যে কোডগুলোকে বিল্ড করতে হবে, বিল্ড না করলে তো জাভাস্ক্রিপ্ট ক্রিয়েট হবে না। আমরা তো জাভাস্ক্রিপ্ট লিখি না, তাই না? তো সেন্ডিং দ্য রেজাল্ট টু দ্য ব্রাউজার টু এক্সিকিউট, তখন ব্রাউজারের কাছে এটাকে পাঠানো হয়, ব্রাউজার তখন এটাকে এক্সিকিউট করে। হ্যাঁ, দ্য স্টেটমেন্ট যে উপরে যে লাইনটা আছে বলছে কনসোল লগ ফাংশন হুইচ রাইট আ মেসেজ টু দ্য ব্রাউজার জাভাস্ক্রিপ্ট কনসোল। আমরা তো জানি কনসোল মেসেজগুলো জাভাস্ক্রিপ্টের কনসোল প্যানেল যেটা আমাদের ব্রাউজারে সেইখানে আমরা দেখতে পারি, তাই না? সো এখানে আর আমাদের দেখা তেমন কিছু নাই। এই যে আমাদেরকে বলছে যে এমন একটা কথা তুমি এই কনসোলে দেখতে পাবা। এবার আমরা যেটা জানবো, মানে যেটার জন্য আসলে এই চ্যাপ্টারটা আমরা পড়ছি আসলে সেটাই হচ্ছে এটা যে জাভাস্ক্রিপ্ট ভার্সেস টাইপস্ক্রিপ্ট, মানে দুইটার মধ্যে মেজর পার্থক্যগুলো কি সেটা আমরা জানবো। জাভাস্ক্রিপ্ট হ্যাজ অ্যান আনইউজুয়াল অ্যাপ্রোচ টু ডেটা টাইপ। মানে জাভাস্ক্রিপ্টের মধ্যে কোনো ডেটা টাইপ আছে? মনে আছে কোনো ডেটা টাইপ? কি লিখতাম আমরা? লেট লিখতাম, ভার লিখতাম, কনস্ট লিখতাম, বাস ভ্যারিয়েবল একটা নাম দিয়ে ভ্যালু যা মন চায় তাই একটা স্টোর করে দিতাম। বলছে এখানে বলছে, তারপর এই কথাটা দেখেন, বলছে হুইচ মিনস দ্যাট ফর এক্সাম্পল এনি ভ্যারিয়েবল ক্যান বি অ্যাসাইন এনি ভ্যালু রিগার্ডলেস অফ টাইপ। আছে জাভাস্ক্রিপ্টে আমরা যেন কি বলতাম? লুজলি টাইপ একটা শব্দ বলছিলাম, মনে আছে? তো লুজলি টাইপ কেন বলা হইতো? কারণ তার কোনো টাইপ স্পেসিফিকেশন নাই, এই জন্য। ওকে, এখানে বলছে অ্যাজ এ সিম্পল ডেমনস্ট্রেশন আই এম ওয়ার্কিং টু ওয়ার্ক আউটসাইড অফ দ্য অ্যাঙ্গুলার টুলস ফর আ মোমেন্ট, ওপেন আ নিউ কমান্ড প্রম্পট, নেভিগেট টু দ্য কনভিনিয়েন্ট লোকেশন
and create a file named example.js with the content shown the listening বলছে এইটা যদি তুমি ওটার মধ্যে লিখো it does not matter where you put this file as long as it is the project folder বলছে এই ফাইলটা যদি আমরা লিখি ফাইলটা কোথায় আছে সেটা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার না বাট আমাদেরকে সেই রেজাল্টটা কিন্তু সে দেখানোর চেষ্টা করবে যদি আমরা এটাকে কল করি তো আচ্ছা তারপর দেখেন this listening defines a javascript function which receive a value as a parameter use the addition operators to attain to the value মানে কি দেখছেন কি প্যারাম নামে একটা প্যারামিটার নেওয়া হয়েছে এই ভ্যালুটা আমরা পাস করব ওটা কি করবে 100 এর সাথে প্লাস হতে থাকবে সেটা যেটাই আমরা পাঠাই যাই হোক so and then right outside the result of the javascript console notice that there are no data type specified in this code মানে আমাদেরকে বলছে এটার মধ্যে কোনো ডেটা টাইপ দেওয়া নেই এটা আমরা অলরেডি জানি তারপরেও জাস্ট আমাদেরকে একটু যেহেতু পার্থক্য বোঝাচ্ছে এই জন্য বলছে this function which name my function can receive any type data মানে এই যে যেমন দেখেন এটা ওরা বোঝাচ্ছে বলতেছে আমরা যদি মাই ফাংশনের মধ্যে 1 দেই তাহলে এই ফাংশনটা কাজ করবে আবার আমরা যদি বলি মাই ফাংশন লন্ডন তাহলেও কাজ করবে কারণ আমরা জানি তো কি করবে কনকেট করে ফেলবে আর যদি আমরা 1 পাঠাই তাহলে সে প্লাস করবে মানে ম্যাথমেটিক্যাল প্লাস করবে এটাই হচ্ছে ব্যাপার সো এখানে আমাদের বলতেছে যে তোমরা যদি এটাকে রান করো রান করলে এই এমন কিছু রেজাল্ট তোমরা পাবা আচ্ছা এবার আবার বলছে যদি আমরা টাইপ অফ প্যারামিটার মানে টাইপ অফ প্যারাম এই ফাংশনটা দেই এটা যদি নাম্বার হয় মানে আরেকটু ক্লু ইউজ করছে তার মানে কি এই টাইপটাকে আমরা আবার চেক করতেছি যে আসলে এটা টাইপ আসলে নাম্বার কিনা তো যদি নাম্বার হয় তাহলে সে অ্যাডিশন করবে অ্যানাদার টাইম সে আমাদের বলবে এক্সপেক্টেড আ নাম্বার সো দেখেন এটাকে যদি আমরা রান করি তাহলে আমরা ইরর পাবো কেন ইরর পাবো কারণ আমরা জানি কি একটা নাম্বারের সাথে কখনোই একটা স্ট্রিংকে প্লাস করা যায় না কারণ যেহেতু আমরা এখানে টাইপ অফ ইকুয়ালস টু নাম্বার দিয়ে দিয়েছি তার মানে আমরা বলেছি এটা যদি নাম্বার হয় তো ক্লিয়ার সেই জন্য আমাদের যে থ্রো করবে মানে ইরর দিবে আর কি এখান থেকে আচ্ছা এবার বলছে টাইপ স্ক্রিপ্টটা কেমন হবে দেখেন দেখেন বলছে কম্পাইলিং দ্যাট ফাংশন উইথ টাইপ স্ক্রিপ্ট যদি আমরা টাইপ স্ক্রিপ্ট এটা লিখতাম বলছে টাইপ স্ক্রিপ্ট ইজ আ সুপারসেট অফ জাভাস্ক্রিপ্ট দ্যাট রিকোয়ার্স টাইপ to be specified so they can be checked by a compiler running to the angular project replace the content of the main.ts file বলছে ts ফাইলের মধ্যে চেঞ্জ করে যদি আমরা এটা লিখে দেই তাহলে কি হবে বলতেছে এটা লিখলে যে আমাদেরকে এখানে একটা ইরর দিবে কি ইরর দিবে এটা বলে দিয়েছে প্যারামিটার প্যারাম implicitly has an any type তার মানে কি এটা একটা এনি টাইপে চলে আসবে তখন আমাদেরকে এই ধরনের একটা ইরর পাঠাবে আচ্ছা তার মানে একটা বড় পার্থক্য আমরা কি পেলাম এটা বড় পার্থক্য পেলাম আমরা যেটা যে জাভাস্ক্রিপ্ট লুজলি টাইপ আর এটা হচ্ছে গিয়ে স্ট্রংলি টাইপ ওকে এটা বড় পার্থক্য না এটা আচ্ছা বাট আমরা যদি এই যে এইভাবে লিখে দিই প্যারাম এনি টাইপস্ক্রিপ্ট আমরা এইভাবে লিখি নাকি আগে ভেরিয়েবল তারপর কলন সাইন দেন আমরা তার টাইপ লিখে দিই সো এইভাবে যদি আমরা লিখি এবার যদি আমরা চালাই এইবার কিন্তু সে আমাদেরকে এটাকে দেখাবে কারণ এনি তো আমরা বলছি যে কোনো টাইপই এখানে পুশ করে দেওয়া যাবে জাভাস্ক্রিপ্টের মতো আর যদি আমরা স্পেসিফিক করে দেই তো ওইটার বাইরে যাবেই না তাই না এই হচ্ছে ব্যাপার সো আরও কিছু বলতেছে ইউজিং আ মোর স্পেসিফিক টাইপ আমরা কোড দেখলে বুঝে যাব যে আমরা এবার আরও স্পেসিফিক করে দেবো আমরা এনি টাইপে যাবই না আমরা এখানে বলে দিয়েছি নাম্বার সো এখন যদি আমরা নাম্বার পুশ করি তাহলে তো ওকে ইট উইল ওয়ার্ক বাট যদি আমরা পুশ করি লন্ডন তাহলে কি হবে ইরর আসবে না দেখেন তো ইরর আসছে না এই যে বলছে যে আর্গুমেন্ট অফ টাইপ স্ট্রিং ইজ নট অ্যাসাইনেবল টু দ্য প্যারামিটার টাইপ নাম্বার তার মানে তুমি নাম্বারের জায়গায় স্ট্রিং দিয়ে দিচ্ছ এটা আমি গ্র্যান্ট করব না ওকে আচ্ছা আবার এখানে একটা জিনিস আছে ইউজিং টাইপ ইউনিয়ন মানে এই চিহ্নটার কথা মিন করতেছে বলছে টাইপ স্ক্রিপ্ট ইজ আ কম্পাইল টাইম কি বলছে গেটকিপার দ্যাট হেল্পস ইউ মেক ইউর ইউজ অফ টাইপ এক্সপ্লিসিট
so that the problem that would otherwise cause runtime error can be detected. মানে যেহেতু এটা কম্পাইল টাইমে এই জিনিসগুলোকে চেক করে বলছে তখন আমরা এররগুলোকে ডিটেক্ট করতে পারবো। And since TypeScript compiles into pure JavaScript and does not change the way the JavaScript works. মানে বলতেছে যে TypeScript compiles into pure JavaScript, JavaScript কম্পাইল হয়ে যায়, তাই না? And does not change the way the JavaScript work. মানে JavaScript ঠিক যেইভাবে কাজ করে TypeScriptও ঠিক ওইভাবেই কনভার্ট হয়ে যায়, ওইভাবেই কম্পাইল হয়ে যায় আসলে। ওকে, আচ্ছা। Everything that can be done in JavaScript can be described in TypeScript. And JavaScript যা করা সম্ভব TypeScriptও হুবহু তাই করা সম্ভব। This is important because many developers assume that TypeScript is similar language such as C# or Java. কারণ আসলে আমরা TypeScriptকে C# অথবা জাভার স্টাইলে লিখি। জাভাটা কি স্ট্রংলি টাইপ না? টাইপ ছাড়া ভেরিয়েবল দেওয়া যায়। সো ওরা এটার সাথে তুলনা করছে। সো দ্যাটস নট দ্য কেস। বলছে এটা যদিও এটা একটা মানে ওরকম ব্যাপার না, TypeScript ইজ জাস্ট আ লেয়ার। বলতেছে এটা একটা লেয়ারের মতো কাজ করে। তারপর বলছে এটা শব্দটা কি? এলভেট আ ইউজফুল ওয়ান। এলভেট, আচ্ছা, তার মানে বলতেছে যে জাস্ট আ লেয়ার। এলভেট কি জানো বল, তা সত্ত্বেও আ ইউজফুল ওয়ান বলছে। তারপর এটা খুব গুরুত্বপূর্ণ, দ্যাট অ্যালাউ the programmer to annotate JavaScript code to explain to the compiler what types are expected in a given section of code so that the compiler can warn the programmer when different types are used. মানে হচ্ছে কি, মানে আমরা যখন ধরেন কোথাও লিখলাম নাম্বার টাইপ একটা ভ্যারিয়েবল, অন্য একটা ক্লাসে গিয়ে বা অন্য একটা টিএস ফাইলে গিয়ে আমরা কি করলাম সেখানে আবার ওটার মধ্যে চেষ্টা করতেছি স্ট্রিং ফাইল মানে স্ট্রিং ভ্যালু পুশ করার জন্য। তো তখন সে কী করে আমাদেরকে সাথে সাথে তখন আটকে দেয় যে না তুমি তো ওইটাকে নাম্বার হিসাবে ডিক্লেয়ার করে এসেছো, এখানে তুমি স্ট্রিং দিচ্ছ কেন? সো এই জিনিসটা আমরা তখন খুঁজে পাই। এখানে বলতেছে ওই যে আগের ঘটনাটা আবার বলতেছে, বলে আমাদেরকে বলতেছে যদি ফাংশনটা এমন হইতো যা TypeScript-এ যে কি নাম্বার অথবা স্ট্রিং, তাহলে এটার সাথে এটাকে যোগ করতে দিব আমরা, সমস্যা নাই। এলস এক্সপেক্টেড নাম্বার অর স্ট্রিং, মানে এটার বাইরে যদি অন্য কোনো ভ্যালু আমরা দিয়ে দেই তাহলে সে রিসিভ করবে না। এই হচ্ছে আমাদের এখানকার মূল ঘটনা। এখানে একটু বলি দেখি, বলছে আন্ডারস্ট্যান্ডিং দ্য বেসিক TypeScript and JavaScript feature. Now that you understand the relationship between TypeScript and JavaScript, it is time to describe the basic language feature. You will need to follow the example in this book. মানে এখন আমাদেরকে TypeScript শেখানোর চেষ্টা করবে আর কি। সো শুরুতে এগুলো কি, এগুলো কি, এটা কি জাভাস্ক্রিপ্ট না টাইপস্ক্রিপ্ট? এটা কনফিউশন আছে কারো? স্যার যে কলম চিহ্ন দেওয়া আছে তো, এখানে তো আমরা কনফার্ম হয়ে গেলাম এটা টাইপস্ক্রিপ্ট, তাই না? সো এইগুলোই আমাদেরকে এখন চেনাচ্ছে, যেহেতু অলরেডি আমরা এই কোডগুলো করে ফেলেছি, সো আমাদেরকে এটা নতুন করে না চেনালো হয়, তাই না? অনেকগুলো কোড আমরা এটার মধ্যে এগিয়ে গেছি। বলছে ডিফাইনিং আ ফাংশন ইউজিং দ্য অ্যারো সিনট্যাক্স, যেটাকে আমরা অনেক সময় আবার ল্যামডাও বলি, তাই না? তো ওরা আবার এটাকে ল্যামডা বলে না, ওরা এটাকে বলে অ্যারো ফাংশন। ওকে, আচ্ছা। তো বলছে দ্য অ্যারো সিনট্যাক্স ক্যান অলসো বি ইউজ টু ডিফাইন ফাংশন, নাও জাস্ট টু ডিসক্রাইব দ্যাম অ্যাট দিস ইউজফুল ওয়ে টু ডিফাইন আ ফাংশন ইন লাইন। সো বলছে একটা ফাংশনকে আমরা ঠিক এইভাবে কল করতে পারি, মানে অ্যারো ফাংশন দিয়ে কল করলে কি পুরো ফাংশনটা অনেক বড় থেকে ছোট হয়ে যায়, অনেক ছোট হয়ে যায়, যাতে করে কোড অনেক কম লিখতে হয়। সো তার মধ্যে একটা স্টাইল আমাদেরকে দেখিয়ে দিল আর কি। এরা বলছে ইউজিং দ্য স্প্রেড অপারেটরস। এটা কি জিনিস চলেন একটু দেখি। দ্য স্প্রেড অপারেটরস ইজ ইউজ টু এক্সপান্ড অ্যান অ্যারে সো দ্যাট its content can be used for used as function argument or combined with other array। মানে কি, মানে ধরেন কোনো ফাংশনের মধ্যে যদি আমরা পুরো আস্ত একটা অ্যারেকে পুশ করে দিতে চাই, তখন আমরা সেই অ্যারের নামের আগে এই যে তিনটা ডট সাইন দেখেছেন না, এই তিনটা ডট সাইন আমরা ব্যবহার করতে পারি। এই তিনটা ডট সাইন ব্যবহার করে দেওয়া মানে হচ্ছে যে ওই অ্যারেটাকে আমরা এখানে ফাংশনের প্যারামিটার বা অন্য একটা অ্যারের মধ্যে এটাকে আমরা পুশ করতে চাচ্ছি।
এখানে কিন্তু তাই করছে। দেখেন এটা আরেকটা অ্যারের মধ্যে ওই অ্যারেটাকেও অ্যাটাচ করে দিয়ে সাথে সাথে আরও দুইটা ভ্যালু দিচ্ছে। তার মানে এটা কিন্তু কাইন্ড অফ যে মাল্টি ডাইমেনশনাল অ্যারের মতো হয়ে গেল। তার মানে অলরেডি এটার মধ্যে কিছু ভ্যালু আছে আর আমরা কিছু ভ্যালু এখান থেকে বাড়তি অ্যাটাচ করতেছি। ওকে, সো এই যে চিহ্নটা, সেই চিহ্নটার নাম কি দাঁড়ালো? কি? স্প্রেড অপারেটর। মনে থাকবে তো? আচ্ছা যাক, তো বলতে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট আর কালেকশন অফ প্রপার্টিজ each of which has name and value. This simplistic way to create an object to useful literal syntax as shown in the figure. তাহলে বলছে একটা অবজেক্ট আসলে কি, তা বলছে খুব সহজভাবে বলে দিছে কালেকশন অফ প্রপার্টিজ। তো কালেকশন অফ প্রপার্টিজ আমরা কোথাও রাখিনি এখন পর্যন্ত। কুতুব সাহেব বলেন তো, রেখেছি কোথাও? সানাউল্লাহ, রাজু, রফিকুল ইসলাম, রাজু, নাফিস, কোথাও বানিয়েছি আমরা অবজেক্ট? নেমল, বানাইছি কোথাও? একটু জোরে। আর কোথাও? এখন তো মন চাচ্ছে বিল্ডিংয়ের সাথে এটা আমি নিচে লাভ দিয়ে পড়েছি। আরে আমরা যে মডেল ক্লাসগুলো বানিয়েছি অ্যাঙ্গুলারের মধ্যে সবগুলাই তো অবজেক্ট, তখন বলিনি? কারণ ওখানে অনেকগুলো প্রপার্টিজ আছে না, আইডি কোলন নাম্বার, নেম কোলন স্ট্রিং, তো ওইগুলোই তো মডেল অবজেক্ট। সব ভুলে গেছে রে, কোনগুলা প্রপার্টিজ কোনগুলা কি সব খেয়ে ফেলছেন ওইখানে। হ্যাঁ, কারণ আমরা তো ভ্যালু জানি না, এই জন্য আমরা ইউজারের জন্য ওয়েট করেছি। আর এখানে ভ্যালু ফিক্সড করে দিয়েছে দেখানোর জন্য জাস্ট আপনাদেরকে। ওকে, কারণ ওখানে তো আমরা ওটা ওপেন করে দেবো ইউজারের জন্য, টু ওয়ে ডাটা বাইন্ডিং হবে। সো ইউজার কি পাঠাবে আমরা তো জানি না, তো এই জন্য আমরা কোনো ভ্যালু ওখানে সেট করি না। এই জন্য তো আমরা যে এক্সক্লেমেটরি সাইন ইউজ করেছি, যে এটার মধ্যে ভ্যালু আনডিফাইন করা আছে, পরে আমরা এটার মধ্যে ভ্যালু দিয়ে দিব। ওকে, তো যেহেতু অবজেক্ট নিয়ে আমরা কাজ করি, সো অবজেক্টের একটা বড় ফিচার আছে ওপির ইনহেরিটেন্স। আমরা চাইলে এখানে ইনহেরিটেন্সও ব্যবহার করতে পারি কিন্তু, ঠিক আছে? অবজেক্টের টাইপ চেক করা যায়,